পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের মধ্যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে আমরা এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী সম্বন্ধে দেখব। তো দেখো, আমরা অর্ধপরিবাহী সম্বন্ধে আগে জেনেছিলাম এবং এটাও জেনেছিলাম যে যারা অর্ধপরিবাহী হয় তাদের তড়িৎ পরিবাহিতা কিন্তু খুবই কম হয়। তাদের এই কম তড়িৎ পরিবাহিতার জন্য তাদেরকে ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায় না। তো ওই জন্য তাদেরকে কি করা হয় না, বাইরে থেকে কিছু অশুদ্ধি যুক্ত করে তাদের পরিবাহিতাকে বৃদ্ধি করা হয়। তাহলে যখন অশুদ্ধি যুক্ত করা হয়নি অর্ধপরিবাহীর মধ্যে, সেই অর্ধপরিবাহীকে বলবো আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবারে যখন অশুদ্ধি যুক্ত করা হয়ে গেল তখন তাকে বলবো কেন অশুদ্ধ অর্ধপরিবাহী। এবারে যে অশুদ্ধিটা যুক্ত করলাম সেই অশুদ্ধিটা কি হয় না, হয় পঞ্চযোজী কোনো মৌল দিয়ে যুক্ত করা হয় বা ত্রিযোজী কোনো মৌল যুক্ত করা হয়। তো কি ধরনের অশুদ্ধি যুক্ত করা হলো তার উপর ভিত্তি করে কিনা এই অশুদ্ধ অর্ধপরিবাহীর দুটো ভাগ, একটাকে বলবো কিনা এন টাইপ আর একটাকে বলবো কিনা পি টাইপ অর্ধপরিবাহী। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলবো? তো আমরা কি বললাম, যখন বিশুদ্ধ অর্ধপরিবাহী ছিল তার সঙ্গে যদি কোনো অশুদ্ধি যুক্ত করি তাহলে তৈরি হয়ে যাবে কিনা অশুদ্ধ অর্ধপরিবাহী। অশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে আমরা কি বললাম না, না ত্রিযোজী কোনো মৌল যুক্ত হতে পারি বা পঞ্চযোজী কোনো মৌল যুক্ত হতে পারি। ত্রিযোজী মৌল যুক্ত করলে হবে কিনা পি টাইপ, পঞ্চযোজী মৌল যুক্ত করলে হবে কিনা এন টাইপ অর্ধপরিবাহী। তো আমরা প্রথমে এন টাইপ অর্ধপরিবাহী সম্বন্ধে জানবো। তো এন টাইপ অর্ধপরিবাহী তাহলে সংজ্ঞাটা কেমন হবে না, বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন ধরো সিলিকন, জার্মেনিয়াম, তার সঙ্গে যখন কোনো পঞ্চযোজী মৌল যেমন উদাহরণস্বরূপ ধরো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি যুক্ত করার ফলে যে ধরনের অশুদ্ধ অর্ধপরিবাহীর সৃষ্টি হবে তাকে বলবো কিনা আমরা এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে কি বললাম না, বিশুদ্ধ অর্ধপরিবাহী, নিশ্চয়ই বুঝতে পারছেন, বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন উদাহরণস্বরূপ কি হবে, বিশুদ্ধ অর্ধপরিবাহী প্লাস কি বললাম পঞ্চযোজী কোনো মৌল, যেমন ধরো উদাহরণস্বরূপ ধরো সিলিকন, জার্মেনিয়াম, তার সঙ্গে কি যুক্ত করবো না পঞ্চযোজী, মানে যাদের যোজ্যতা 5 পঞ্চযোজী মৌল, যেমন ধরো গ্রুপ 15 যে সমস্ত মৌলগুলো রয়েছে যেমন ধরো ফসফরাস, আর্সেনিক ইত্যাদি। তো যুক্ত করলে যে ধরনের অর্ধপরিবাহী হবে তাকে বলবো কিনা এন টাইপ অর্ধপরিবাহী। তো এই এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি হয় তো সেটা সম্বন্ধে আমরা এখন জানবো। ধরো আমি এখানে আগে থেকে এঁকে রেখেছি, এটা একটা সিলিকনের বিশুদ্ধ সিলিকনের কেলাস। তো ঠিক করে খেয়াল করো, এক একটা সিলিকন তার চতুর্দিকে আরো 4টা করে সিলিকনের সঙ্গে যুক্ত হয়েছে সমযোজী বন্ধনের মাধ্যমে। ধরো এই সিলিকনের মধ্যে একটা বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, তার মধ্যে দেখো দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই সিলিকনের, এই ইলেকট্রনটা এই সিলিকনের। তাহলে এই যে সিলিকন, এই সিলিকন দেখো চতুর্দিকে দেখো 4টে ইলেকট্রন, কারণ এর যোজ্যতা 4টে ইলেকট্রন থাকে, সেই 4টে ইলেকট্রনের মাধ্যমে চতুর্দিকে আরো 4টা সিলিকনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তো এটা হচ্ছে কিনা বিশুদ্ধ সিলিকনের কেলাস পাওয়া যায়, এটা এইটাকে বলতে পারি বিশুদ্ধ একটা অর্ধপরিবাহী। তো এবারে যদি আমরা এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি করতে চাই কি করতে হবে না, বাইরে থেকে পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করতে হবে। এই বিশুদ্ধ সিলিকনের কেলাসে যদি আমরা পঞ্চযোজী মৌল উদাহরণস্বরূপ ধরো ফসফরাস দিয়ে ডোপিং করবো, তো কি হবে না, ফসফরাস কি করবে, এই সিলিকনের এই যে গঠন কাঠামো সেই গঠন কাঠামো যেমন ছিল সেরকমই থাকবে, কিন্তু ফসফরাস কিছু কিছু সিলিকনকে কি করবে না প্রতিস্থাপন করবে, করে সেই জায়গাটা অধিকার করবে। যেমন ধরো ফসফরাস যুক্ত করলে কি হলো, এখানে ফসফরাসটা প্রবেশ করলো, সিলিকনটা বাইরে চলে গেল। এবারে দেখো সিলিকনের চতুর্দিকে দেখো কিনা 4টা ইলেকট্রন ছিল, 4দিকে 4টা বন্ধন ছিল, কিন্তু ফসফরাসের সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। তো ওই জন্য সেই 4দিকে 4টা বন্ধন করার পরেও তার কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যাবে। তো সেই ইলেকট্রনটা ধরো এটা একটা এক্সট্রা ইলেকট্রন থেকে গেলে কি হবে না, সেই ইলেকট্রনটা মুক্ত অবস্থায় আছে, সে কি করবে না সহজেই সঞ্চরণশীল হবে, সুতরাং সে তড়িৎ পরিবহন করতে পারবে। ওই জন্য ফসফরাস যখন ডোপিং আকারে এই ক্লাসে যুক্ত করবে তখন কিনা এই ইলেকট্রনটার সৃষ্টি হবে, এই ইলেকট্রনটা মুক্ত অবস্থায় থাকবে, তার জন্য কিনা এরা তড়িৎ পরিবহন করতে পারবে। ওই জন্য বলছি কিনা এর তড়িৎ পরিবাহিতা বাড়বে। এবারে ইলেকট্রনটা যেহেতু নেগেটিভলি চার্জ, তো নেগেটিভ আধানবাহী, তো নেগেটিভ কোথা থেকে এন কথাটা আসছে, সেই জন্য একে বলবো কিনা আমরা এন টাইপ অর্ধপরিবাহী। তো এই যে ধরো ফসফরাস ধরো ইলেকট্রনটা দিচ্ছে, ফসফরাস ইলেকট্রনটা দিয়েছে এবং এই ইলেকট্রনটার জন্যই এর পরিবাহিতা বাড়ছে। ওই জন্য ফসফরাসকে আমরা এখানে কি বলবো না ডোনার বা বলে দাতা পরমাণু। তাহলে ফসফরাস ওখানে এখানে কি হিসাবে কাজ করছে না দাতা। তো এবার এখানে কিভাবে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা থাকার ফলে তড়িৎ পরিবাহিতা বাড়ে সেটা আমরা আরেকটু ভালো করে দেখি। দেখো আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখেছিলাম যে যারা হচ্ছে কিনা পরিবাহী ব্যান্ড তারা কিনা উপরের দিকে থাকে আমরা জানি, তারা ফাঁকা, এবং ভ্যালেন্স ব্যান্ড তারা নিচের দিকে থাকে, তারা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। আমরা পড়েছিলাম ব্যান্ড তত্ত্বের সাহায্যে, যখন অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করছিলাম তখন আমরা বলেছিলাম। তাহলে এটা ভ্যালেন্স ব্যান্ড, তার উপরে থাকবে কিনা পরিবাহী ব্যান্ড, ধরো আমি এটা বলছি পরিবাহী ব্যান্ড,
পরিবাহী ব্যান্ড। এবং আমরা জানি যেখান থেকে যে গ্যাপটা, এটাকে বলে নিষিদ্ধ শক্তি অঞ্চল। কি বলে? নিষিদ্ধ শক্তি অঞ্চল। যারা অর্ধপরিবাহী হয় তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপটা কম হয়, কম হলেও এখানে কম সংখ্যায় ইলেকট্রন যেতে পারে বলে তড়িৎ পরিবাহিতা কম হয়। এবারে দাতা পরমাণুর জন্য যে ইলেকট্রনগুলো মুক্ত হয়েছে, সেই ইলেকট্রনগুলো কি করবে না, একটা আলাদা শক্তি স্তর তৈরি করবে। সেই শক্তি স্তরটা কোথায় থাকবে না, ঠিক এরকম জায়গায় একটা শক্তি স্তর তৈরি করবে। তাহলে দেখো, এটা পরিবাহী ব্যান্ডের শক্তি স্তর, এটা হচ্ছে কিনা ভ্যালেন্স ব্যান্ডের শক্তি স্তর, আর মাঝখানে কি হবে না, একটা দাতা পরমাণুর শক্তি স্তর, দাতা শক্তি স্তর বলবো এটাকে আমরা, দাতা শক্তি স্তর। তো নিশ্চয়ই বুঝতে পারছি এখানে কি আছে, ইলেকট্রন গুলো আছে, এখানে ইলেকট্রন গুলো আছে। তো তারা সামান্য পরিমাণে শক্তি পেলে কি করবে না, তারা সহজেই এই জায়গা থেকে এই জায়গায় চলে আসতে পারবে। তো ওই জন্য কিনা তারা সহজেই সঞ্চরণশীল হবে, ওই জন্য তারা সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে। এবং এখান থেকে যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু খুবই কম হয়। যেমন ধরো জার্মেনিয়ামের ক্ষেত্রে যে গ্যাপটা যদি বলি আমরা, গ্যাপটা বলতে শক্তির পার্থক্যটা, যেমন 0.01 ইলেকট্রন ভোল্ট হয়, মানে খুবই কম শক্তির পার্থক্য। বলবো কিনা ইলেকট্রনগুলো সহজেই এই জায়গায় পৌঁছাতে পারে, এবং তার জন্য বলবো কিনা এরা সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, তাই এরা কিনা পরিবাহী হয়। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যারা এন টাইপ অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে কি হয় না, পঞ্চযোজী মৌল যুক্ত করার ফলে ইলেকট্রন মুক্ত হয়। সেই ইলেকট্রনগুলো কিনা একটা আলাদা শক্তি স্তর তৈরি করে। সেই ইলেকট্রন থেকে পরিবাহী ব্যান্ডের শক্তির মধ্যে পার্থক্য খুবই কম হয়, তাই জন্য তারা সহজেই কি করে না, সেই পরিবাহী ব্যান্ডে গমন করতে পারে। তার জন্য বলবো তারা সঞ্চরণশীল হয়, তারা ওই জন্য তড়িৎ পরিবহন করতে পারে। খুব সিম্পল। এখন আমরা পি টাইপ অর্ধপরিবাহী সম্বন্ধে জানবো। দেখো, পি টাইপ অর্ধপরিবাহী মানে আমরা আগে বলেছিলাম যে যদি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করা হয়, তাহলে বলবো কিনা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। যেমন ধরো উদাহরণস্বরূপ যদি আমরা বলি সিলিকন বা জার্মেনিয়াম ধরো বিশুদ্ধ অর্ধপরিবাহী, তাদের সঙ্গে যদি কিনা আমরা ত্রিযোজী মৌল, যেমন ধরো যে গ্রুপ 13 যে সমস্ত মৌলগুলো আছে, যেমন ধরো বোরন, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে ডোপিং করি, তাহলে বলবো কিনা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়ে যাবে। তো পি টাইপ অর্ধপরিবাহী কীভাবে সৃষ্টি হয় এবং এর তড়িৎ পরিবাহিতা কীভাবে বৃদ্ধি পায়, তো সেটা সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। দেখো, এটা হচ্ছে কিনা একটা বিশুদ্ধ সিলিকন নিকেল, তো আমরা জানি। তো এর সঙ্গে যদি কিনা আমরা বোরন দিয়ে ডোপিং করি, তো সিলিকনের যে গঠন কাঠামো, কেলাসের গঠন কাঠামো, সেই গঠন কাঠামো কিন্তু বজায় থাকবে, এবং বোরন কি করবে না, সিলিকনকে প্রতিস্থাপন করে সেই জায়গাটা অধিকার করবে। ধরো উদাহরণস্বরূপ এখানে সিলিকনের জায়গায় বোরনটা প্রতিস্থাপিত হয়ে গেল। এবারে দেখো, এই যে সিলিকন ছিল, সেই সিলিকন চতুর্দিকে 4টা বন্ধন করেছিল, তার জন্য তার 4টে ইলেকট্রন ছিল। কিন্তু বোরনের সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে জানি আমরা, 3টি ইলেকট্রন আছে। তো ওই জন্য সে 3 দিকে 3টা বন্ধন করবে, আর একদিকে কিন্তু সে বন্ধন করতে পারবে না, কারণ তার ইলেকট্রন তো নেই। তো ওই জন্য এইদিকে একটা কিনা হোল বা গর্তের সৃষ্টি হবে। কি বললাম, যেহেতু বোরনের সব দিকে বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে, ওই জন্য সে চতুর্দিকে 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে না। 3টে ইলেকট্রন নিয়ে 3 দিকে 3টা সমযোজী বন্ধন করবে, আর একটা দিকে কি হবে না, সে সমযোজী বন্ধন না করতে পারার জন্য এখানে একটা হোল বা গর্তের সৃষ্টি হবে। এই হোল বা গর্তটা কার জন্য সৃষ্টি হচ্ছে না, বোরনের জন্য সৃষ্টি হচ্ছে। দেখো, হোল বা গর্ত মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তার মধ্যে, তার মানে ব্যাপারটা হলো কিনা এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। তো ওই জন্য, বা আমরা ইলেকট্রনের ঘাটতি মানে এটা বলছি পজিটিভ। তো ওই জন্য কি হবে, পাশের সমযোজী বন্ধনে যে নেগেটিভ চার্জ হয় ইলেকট্রন, সে কি করবে না, এখান থেকে এখানে চলে আসবে। তাহলে কি হলো না, আবার দেখো এখানে একটা গর্তের সৃষ্টি হবে, তখন এই জায়গায় ইলেকট্রন বা অন্য কোনো সমযোজী বন্ধনের ইলেকট্রন সেখান থেকে এখানে চলে আসবে। তার মানে দেখো, ইলেকট্রনটা এদিক থেকে এদিকে সঞ্চরণশীল হচ্ছে, আবার গর্তটা এদিক থেকে এদিকে যাচ্ছে। তো গর্তটা কার জন্য দায়ী, গর্তটা যে সৃষ্টি হচ্ছে, এর সৃষ্টি হওয়ার জন্য দায়ী কিনা বোরন, এবং এই গর্তটা কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। তো ওই জন্য কিনা এই বোরনকে বলা হয় কিনা গ্রহিতা। কি বলা হবে না, গ্রহিতা বা বলে অ্যাকসেপ্টার। তাহলে আমরা দেখো ব্যাপারটা বুঝতে পারলাম নিশ্চয়ই, যে ইলেকট্রন এদিকে আসছে, এখানে গর্ত হচ্ছে, এখান থেকে ইলেকট্রন এদিকে যাবে, কারণ এখানে আবার গর্ত ছিল বলে, এখান থেকে এখানে ইলেকট্রন যাবে, গর্ত আবার কিনা এখান থেকে এখানে সরে আসবে। তার মানে ইলেকট্রন যেদিকে যাবে, গর্ত তার উল্টো দিকে সরে আসবে। এবারে গর্ত বা হোল মানে কি বললাম না, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার মানে এখানে এটা বলবো কিনা পজিটিভ চার্জবাহী। তো পজিটিভ চার্জবাহী থেকে আসছে আসলে পি, ওই জন্য এটাকে বলবো কিনা পি টাইপ। তাহলে পজিটিভ থেকে আসছে কি, পি টাইপ। তো এবারে ধরো যে গর্ত বললাম, সে গর্ত সৃষ্টি হওয়ার জন্য পরিবাহিতা কেন বাড়ছে, তো সেটা আমরা আরেকটু ভালো করে আলোচনা করব এই ব্যান্ড তত্ত্বের সাহায্যে।
দেখো আমরা বললাম যে আগেই পড়েছিলাম যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় না, পরিবাহী ব্যান্ড উপরে থাকে, ব্যালেন্স ব্যান্ড নিচে থাকে, এবং তাদের মধ্যে নিষিদ্ধ শক্তি অঞ্চল যে সেই নিষিদ্ধ শক্তি অঞ্চলের পরিমাণটা মোটামুটি কম থাকে, আর তবুও এখান থেকে এখানে ইলেকট্রন কম পরিমাণে যায় বলে তড়িৎ পরিবাহিতা কম হয়। এবারে ধরো যে গর্তগুলো সৃষ্টি হলো, মানে গ্রহিতার জন্য যে গর্তগুলো সৃষ্টি হলো তার একটা আলাদা শক্তি স্তর তৈরি করে। ধরো এখানে একটা শক্তি স্তর তৈরি করেছে তারা, তাহলে এটা বলবো কিনা গ্রহিতা শক্তি স্তর বলবো, তখন তাকে কি বলবো অ্যাকসেপ্টার এনার্জি লেভেল, বা বলবো গ্রহিতা শক্তি স্তর। গ্রহিতা, এটা মুছে দিই, গ্রহিতা শক্তি স্তর। এটা নিশ্চয় বুঝতে পারছো, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। দেখো গ্রহিতা শক্তি স্তর মানে কি, অ্যাকচুয়ালি গর্ত, এখানে মানে ইলেকট্রনের ঘাটতি। তো ঘাটতি হলে কি হবে না, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন সহজেই এই জায়গায় এখানে আসবে, গেলে কি হবে না, তখন এখানে আবার গর্তের সৃষ্টি হবে। তো এখানে গর্ত হলে এখানে যে আর যে ইলেকট্রনগুলো আছে তারা আবার কি এখান থেকে এখানে আসবে, আবার গর্ত হবে, আবার এখানে ইলেকট্রন আসবে। তার মানে এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আবার কিনা গর্ত সৃষ্টি হবে এবং ইলেকট্রনগুলো কিনা সঞ্চরণশীল হবে, এবং তার জন্য কিনা তড়িৎ পরিবাহিতা বাড়বে। তো এইভাবেই পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় এবং তার পরিবাহিতা বাড়ে। তাহলে মোটামুটি আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী সম্বন্ধে জানলাম। এখন আমরা কঠিন পদার্থের চৌম্বক ধর্ম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো আজ কোনো একটা পদার্থের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ইলেকট্রন, তার দু রকমের গতি রয়েছে। একটাকে বলবো কিনা আমরা কক্ষীয় গতি, একটাকে বলবো কিনা ঘূর্ণন গতি। কক্ষীয় গতি বলতে কি বোঝায় না, তোর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা চতুর্দিকে ঘুরে, তো সেই গতিকে বলবো কিনা আমরা কক্ষীয় গতি। এবং কি হয় না, ইলেকট্রন তার নিজের অক্ষ চতুর্দিকে যখন ঘুরবে তখন তাকে বলবো কিনা আমরা ঘূর্ণন গতি। সেই ঘূর্ণনটা আবার কিন্তু ঘড়ি কাঁটার দিকে হতে পারে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হতে পারে। তো যেহেতু আধানবাহী ইলেকট্রন ঘুরছে, তো সুতরাং প্রত্যেকটা ইলেকট্রন এক একটা চুম্বকের মতন বা চুম্বক দ্বিমেরুর মতন আচরণ করে। আবার দেখো একটা কঠিন পদার্থের মধ্যে অসংখ্য এরকম পরমাণু রয়েছে, সুতরাং কঠিন পদার্থের চুম্বক ধর্ম হলো কিনা তার মধ্যে পরমাণুগুলোর সম্মিলিত মোট বলবো কিনা চুম্বক ধর্মের সমষ্টির সঙ্গে সমান। চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কঠিন পদার্থের আচরণ কিন্তু একই হয় না। তো তাদের আচরণ কেমন তার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 5 ভাগে ভাগ করা যায়। তো তার মধ্যে প্রথমে বলবো কিনা আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ, 2 নম্বর ডায়াম্যাগনেটিক পদার্থ, 3 নম্বর ফেরোম্যাগনেটিক পদার্থ, 4 নম্বর বলবো কিনা ফেরিম্যাগনেটিক পদার্থ, এবং 5 নম্বর অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ। এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমে আসবো কিনা প্যারাম্যাগনেটিক পদার্থ সম্বন্ধে, বা বলে পরা চুম্বক পদার্থ। তো কাকে বলে না, বলবো কিনা যে সমস্ত কঠিন পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়, তাহলে আমরা বলবো কিনা চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়। এবং যারা হচ্ছে কিনা কোনো একটা চুম্বক ক্ষেত্রে কম প্রাবল্য অঞ্চল থেকে বেশি প্রাবল্য অঞ্চলের দিকে সরে যায়, তাকে বলবো কিনা আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ। তো কারা প্যারাম্যাগনেটিক পদার্থ হয় না, বলবো যে সমস্ত কঠিন পদার্থের মধ্যে যে গঠনকারী যে কণা আছে, অর্থাৎ অণু পরমাণু বা আয়ন, সেই অণু পরমাণু বা আয়নের মধ্যে যদি অযুগ্ম ইলেকট্রন থেকে থাকে, তাহলে সেই কঠিন পদার্থ কিন্তু প্যারাম্যাগনেটিক হবে। কেন না, দেখো যদি কোনো একটা, ধরো আমি বলছি এটা অরবিটাল অর্থাৎ একটা কক্ষক, তো কক্ষকে যদি একটা ইলেকট্রন থাকে, সো আমরা দেখলাম তো একটা ইলেকট্রনের ঘূর্ণন হতে পারে কিনা হয় ঘড়ি কাঁটার দিকে, নয়তো ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো যেহেতু একটা ইলেকট্রন আছে তার ঘূর্ণন একটা নির্দিষ্ট দিকে হবে, আর ঘূর্ণন নির্দিষ্ট দিকে হচ্ছে বলে তার একটা চুম্বক দ্বিমেরু বা চুম্বক একটা ভ্রামক থাকবে। কিন্তু যখনই আর একটা ইলেকট্রন তার সঙ্গে থাকবে, তখন এর যা ঘূর্ণন হবে এর ঘূর্ণন তার উল্টো দিকে হবে। ওই জন্য দুটো ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত দিকে হওয়ার জন্য তাদের কি বলবো না, একটা আরেকটার চুম্বক ভ্রামককে পুরোপুরি প্রশমিত করে দেয়, ওই জন্য চুম্বক ধর্ম থাকে না। তাহলে যেহেতু এখানে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, ওই জন্য বলবো কিনা এটা একটা চুম্বকের মতন আচরণ করবে, এবং তারা চুম্বক পদার্থকে বা এই জন্য তারা বলবো কিনা যে কোনো চুম্বককে আকৃষ্ট করবে। তো যদি ধরো আমরা এরকম করে লিখি, ধরো একটা কঠিন পদার্থ, তার মধ্যে ধরো অসংখ্য পরমাণু আছে, তো সেই অসংখ্য পরমাণুগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা চুম্বকের মতন। তো প্রত্যেকটা পরমাণুর যে দ্বিমেরু ভ্রামক মানে চুম্বক ভ্রামক, সেই ভ্রামকটা কিন্তু একই দিকে থাকে না, ধরো বিভিন্ন দিকে ভ্রামকটা থাকবে। ধরো উদাহরণস্বরূপ যদি বলি আমরা, এই পদার্থটা তার এই যে পরমাণুটা তার ধরো ভ্রামক এদিকে কাজ করছে, দ্বিমেরু ভ্রামকটা এদিকে, পারমাণবিক দ্বিমেরু ভ্রামক এদিকে কাজ করছে, কারো এদিকে কারো এদিকে কারো এদিকে এদিকে, মানে বিভিন্ন দিকে কাজ করে। ওই জন্য তাদের প্রথমে চৌম্বক ধর্ম থাকে না। কিন্তু এদেরকে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে যখন রাখা হবে, তখন কি হবে, ধরো এটা চৌম্বক ক্ষেত্র, তার উপস্থিতিতে যখন এরা আসবে, তখন কি হবে না, এই চৌম্বক ক্ষেত্রের দিকের এই দ্বিমেরু ভ্রামকগুলো তখন কি হবে না, সজ্জিত হয়ে যাবে। ধরো এটা তখন এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। যত এর ক্ষমতা বাড়বে তত বেশি বেশি করে এখানে বলবো কিনা ভ্রামকগুলো একই দিকে সজ্জিত হয়ে যাবে, তত বলবো কিনা চুম্বক ধর্ম বাড়বে।
তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এরা এদিকে এদিকে আছে মানে বিভিন্ন দিকে আছে কেন ভ্রামকগুলো, কারণ এদের মধ্যে একটা তাপীয় শক্তি আছে বলে। তো তাপীয় শক্তি যদি বেশি হয় তখন এই একই দিকে সজ্জিত কিন্তু সহজে হবে না। তো ওই জন্য তাপমাত্রা বাড়ালে কিনা এই সজ্জিত হওয়াটার পরিমাণ কমে যাবে বলে তাদের বলবো কিনা চুম্বক ধর্মের পরিমাণ কমে যাবে। এবং তাপমাত্রা যদি কমে তাহলে বলবো কিনা এরা বেশি বেশি করে একই দিকে সজ্জিত হবে এবং সেক্ষেত্রে কিনা চুম্বক ধর্ম এদের বাড়বে। তো তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে কিনা যারা পরাচুম্বক পদার্থ তাদের ক্ষেত্রে কিনা চুম্বক ক্ষেত্রের পরিমাণ কমে যায়। তো উদাহরণস্বরূপ কী হবে না, উদাহরণস্বরূপ আমরা বলবো কিনা যে O2-র ক্ষেত্রে হয় ধরো সোডিয়াম, তো এরা হচ্ছে কিনা প্যারাম্যাগনেটিক পদার্থ হয়। তো এরপরে আসবো আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ সম্বন্ধে। তো ডায়াম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কি হয় না, কোনো একটা কঠিন পদার্থের মধ্যে যে গঠনকারী কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যে ইলেকট্রন অযুগ্ম অবস্থা থাকবে না, সমস্ত ইলেকট্রন যুগ্ম অবস্থা থাকবে। তো যুগ্ম অবস্থা থাকলে কি হবে না, দেখো আমরা বললাম যে একটা ইলেকট্রনের ঘূর্ণন আর একটা ইলেকট্রনের ঘূর্ণন যেহেতু কিনা বলবো কিনা বিপরীত দিকে হয়, সুতরাং একটার ভ্রামক অন্য একটা ইলেকট্রনের ভ্রামককে পুরোপুরি প্রশমিত করে দেবে। তার জন্য বলবো কিনা এদের চুম্বক ধর্ম থাকে না। তো কাকে বলবো না, বলবো কিনা যে সমস্ত কঠিন পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং যাদেরকে কিনা এবং বলবো কিনা যারা যে বেশি প্রাবল্যের অঞ্চল থেকে কম প্রাবল্যের অঞ্চলের দিকে সরে আসে তাকে বলবো কিনা আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ। উদাহরণস্বরূপ কী হবে না, ধরো কপার হবে, জিঙ্ক হবে ইত্যাদি। এবারে আসবো আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ সম্বন্ধে। দেখো ফেরোম্যাগনেটিক পদার্থর মধ্যেও অযুগ্ম ইলেকট্রন থাকে এবং তারা প্যারাম্যাগনেটিক পদার্থের মতন হয়, অর্থাৎ প্যারাম্যাগনেটিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো থাকে এবং আরও বেশি মাত্রায় থাকে। তো একটা উদাহরণ দিই, ধরো আমি বলছি এটা একটা ধরো ফেরোম্যাগনেটিক পদার্থ, সেক্ষেত্রে কী হয় না, ধরো অসংখ্য এরকম ধরো পরমাণু আছে, তার মধ্যে সেই পরমাণুগুলোর মধ্যে দেখো এক একটা পরমাণু তার একটা নির্দিষ্ট দিকে তারও ভ্রামক থাকবে। সে কী করবে না, তো পাশের যে পরমাণু আছে তার সেই পরমাণুকে এখানে প্রভাবিত করে তার যা ভ্রামকের যে দিক পাশের পরমাণুর সেই দিক একই দিকে হয়ে যাবে করে, এরকম অসংখ্য পরমাণুগুলো মিলে তাদের কিনা একই দিকে একটা ভ্রামক কাজ করবে, একই দিকে কাজ করবে এবং তারা এক একটা কিনা ক্ষেত্র তৈরি করে, তাকে বলবো কিনা আমরা ডোমেন। কি বলে না, ডোমেন। এই এক একটা ডোমেনের মধ্যে প্রায় 10⁻21 সংখ্যক পরিমাণে পরমাণু থাকে। তো আবার দেখো এই ধরো এইখানে দেখো এই কতগুলো পরমাণু তারা আবার কিনা একই দিকে তাদের ভ্রামকটা কাজ করছে, এরা একটা ডোমেন তৈরি করেছে, এরা একটা ডোমেন তৈরি করেছে, এরা একটা ডোমেন তৈরি করেছে। এই যে ডোমেনগুলো তৈরি হয়েছে কিন্তু এই ডোমেনগুলো দেখো নির্দিষ্ট দিকে কিন্তু একটা ভ্রামক থাকবে। যেমন ধরো এই যে ডোমেন এর একটা নির্দিষ্ট দিকে ভ্রামক, ধরো এইদিকে ভ্রামক আছে, এই যে ডোমেন তার একটা ভ্রামক আছে এদিকে কাজ করছে, এর পুরো একটা ভ্রামক এদিকে কাজ করছে, এই ভ্রামক এদিকে কাজ করছে। এবারে চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে কিন্তু এই ভ্রামকগুলো কিন্তু বিভিন্ন দিকে আছে বলে এদের চুম্বক ধর্ম থাকবে না। কিন্তু যখন চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে রাখবো এদেরকে কি হবে না, চুম্বক ক্ষেত্রের উপস্থিতির ফলে এদের কিনা ডোমেনগুলো সব একই দিকে হয়ে যাবে। ধরো আমি উদাহরণস্বরূপ বলছি, এদিকে যখন চুম্বক ক্ষেত্রে যাবে তখন কিনা এরও ভ্রামকের দিকে কাজ করবে, এরও ভ্রামকের দিকে, এরও ভ্রামকের দিকে, এরও ভ্রামকের দিকে কাজ করবে এবং তখন বলবো কিনা এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে এবং এটাকে বলবো কিনা আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ। এবং এই চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও কিন্তু এদের যে অ্যালাইনমেন্ট মানে এই যে সজ্জা, এই সজ্জার কিন্তু পরিবর্তন হবে না, ওই জন্য বলবো কিনা এরা স্থায়ী চুম্বকে পরিণত হয়ে যাবে। তো সেটাকে যদি আমরা খুব সিম্পলভাবে লিখি, যেমন ধরো আমি যদি বলি ধরো একটা ডোমেন ধরো এরকম করে লিখি, একটা ডোমেন, একটা ডোমেন, একটা ডোমেন, একটা ডোমেন, তাহলে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে যদি কিনা প্রত্যেকটা ডোমেনের সজ্জা যদি একই দিকে হয় তখন বলবো কিনা চুম্বক ধর্মের পরিমাণ খুব বেশি হয়ে যাবে এবং তখন হচ্ছে কিনা ফেরোম্যাগনেটিক পদার্থে পরিণত হয়ে যাবে। তার মানে আমরা বলবো কিনা যে সমস্ত কঠিন পদার্থ বলবো কিনা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং বলবো কিনা যাদেরকে কিনা কি বলবো স্থায়ী চুম্বকে পরিণত করা যায় তাকে বলবো কিনা আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ। যেমন উদাহরণস্বরূপ কী হবে না, ধরো নিকেল, কোবাল্ট, লোহা জানি আমরা। এরপরে আসবো আমরা ফেরিম্যাগনেটিক পদার্থ সম্বন্ধে। দেখো ফেরিম্যাগনেটিক পদার্থের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকবে এবং এদের মধ্যেও ডোমেন তৈরি হয়, কিন্তু এই ডোমেনগুলোর সজ্জাগুলো কি হয় না, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতির ফলে তারা কিনা অসম সংখ্যায় বিপরীত দিকে কি বলবো না তাদের সজ্জাগুলো থাকে। যেমন ধরো এই যে ডোমেন, ধরো দুটো ডোমেন এদিকে বা তিনটে ডোমেনের ধরো সজ্জা উপর দিকে, একটা ডোমেনের সজ্জা নিচের দিকে, তার মানে কি হলো না নির্চুম্বক ভ্রামকের মানটা কমে গেল। তাহলে কাকে বলবো না, বলবো যে সমস্ত বলবো কঠিন পদার্থের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে এবং যাদের চুম্বকত্বের মান কম তাকে বলবো কিনা আমরা ফেরিম্যাগনেটিক পদার্থ। উদাহরণস্বরূপ ধরো কি বলবো না Fe3O4। এরপরে করবো কিনা অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। তো অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যেও অযুগ্ম ইলেকট্রন থাকবে এবং এদের মধ্যে ডোমেন তৈরি হবে, কিন্তু এদের এই যে ডোমেনের সজ্জাগুলো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে উপস্থিতির ফলে কি হয় না অসম সংখ্যায় বিপরীত দিকে কাজ করে। ধরো উদাহরণস্বরূপ দুটো ডোমেনের সজ্জা উপর দিকে, বাকি দুটো ডোমেনের সজ্জা নিচের দিকে, তো তাকে বলবো কিনা আমরা অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে কী বলবো যে সমস্ত কঠিন পদার্থের বলবো কিনা যে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও তাদের চুম্বক বলবো কিনা ভ্রামকের মান শূন্য হয়ে যায়, তাকে বলবো কিনা অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। যারা ফেরোম্যাগনেটিক পদার্থ তাদের ক্ষেত্রে ডোমেন তৈরি হয় এবং ডোমেন তৈরি হওয়ার ফলে তাদের বলবো কিনা চুম্বকত্বের মানটা খুব বেশি হয়
এবারে যদি আমরা তাদের তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে একটা এমন নির্দিষ্ট তাপমাত্রার উপরে উত্তপ্ত করলে কি হবে না, কঠিন পদার্থের মধ্যে যে ডোমেনগুলো ছিল সেই ডোমেনগুলো কিন্তু ভেঙে যাবে। তাহলে যেই তাপমাত্রায় ডোমেনগুলো ভেঙে যাবে, সেই ডোমেনগুলো না থাকার জন্য কঠিন পদার্থ তখন কার মতন আচরণ করবে না, প্যারাম্যাগনেটিক পদার্থের মতন আচরণ করবে। তো যেই তাপমাত্রায় বলবো কিনা ওই ফেরোম্যাগনেটিক পদার্থ থেকে প্যারাম্যাগনেটিক পদার্থ হয়ে গেল, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে বলবো কিনা আমরা কুড়ি তাপমাত্রা। যেমন আয়রনের ক্ষেত্রে কি হয় না, যদি আমরা 1033 কেলভিন এই তাপমাত্রাতে আয়রনকে উত্তপ্ত করি, তাহলে আয়রন যে ফেরোম্যাগনেটিক পদার্থ ছিল সে কিন্তু প্যারাম্যাগনেটিক পদার্থের মতন আচরণ করবে। তো এটা হলো কুড়ি তাপমাত্রা। তো এগুলো হলো কঠিন পদার্থের চুম্বক ধর্ম। এখন আমরা বিভিন্ন প্রকারের আয়নীয় যৌগের গঠন আকৃতি কেমন হয় সেটা সম্বন্ধে জানবো। যেমন ধরো NaCl এর গঠন কেমন হয়, সিজিয়াম ক্লোরাইডের গঠন কেমন হয়, আর CF2 গঠন কেমন হয় সেটা সম্বন্ধে আমরা এখন জানবো। দেখো যে কোনো একটা আয়নীয় যে যৌগ তার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে জানি আমরা, সেই ক্যাটায়নের চতুর্দিকে নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন থাকবে এবং অ্যানায়নের চতুর্দিকে ঠিক নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন থাকবে। তো একটা আয়ন তার চতুর্দিকে বিপরীত আধানবাহী কতগুলো আয়ন আছে সেটা হলো সেই আয়নটার সংশ্লিষ্ট আয়নটার বলবো কিনা কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা। যেমন যদি আমরা বলি NaCl যৌগ, NaCl কেলাস বা NaCl আয়নের যৌগ, তার মধ্যে Na+ এবং Cl- তো আয়ন থাকে জানি আমরা, এবং একটা Na+ এর চতুর্দিকে বলবো কিনা 6টা Cl- থাকে, চতুর্দিকে 6টা Cl-, সুতরাং বলবো কিনা Na+ বা N এর সবর্গাঙ্ক সংখ্যা হলো কিনা 6। একই রকম করে একটা Cl- এর চতুর্দিকে বলবো কিনা 6টি Na+ থাকবে, ওই জন্য বলবো কিনা যে একটা Cl- তার বা Cl তার সবর্গাঙ্ক সংখ্যা বলবো কিনা 6। অর্থাৎ NaCl যৌগের মধ্যে সবর্গাঙ্ক সংখ্যা হলো কিনা 6। এই সবর্গাঙ্ক সংখ্যাটা নির্ভর করবে কিনা কোনো একটা আয়নীয় যৌগের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে সেই ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ অনুপাতের উপরে। তো এই মানটাকে বলছি আমরা কিনা ব্যাসার্ধ অনুপাত। অর্থাৎ কি বললাম, ক্যাটায়নের ব্যাসার্ধ বা অ্যানায়নের ব্যাসার্ধ, এই যে এটাকে বলছি কিনা ব্যাসার্ধ অনুপাত। তো ব্যাসার্ধ অনুপাতের মানটা কেমন হবে তার উপর ভিত্তি করে কিন্তু সবর্গাঙ্ক সংখ্যা বিভিন্ন রকম হবে। যেমন এই ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধ অনুপাত যদি কিনা 0 থেকে 0.155 এর মধ্যে পড়ে, তাহলে বলবো কিনা সবর্গাঙ্ক সংখ্যা হবে কিনা 2, এবং সেক্ষেত্রে কিনা গঠন আকৃতি হবে কিনা রৈখিক। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, রৈখিক। যদি এটা 0.155 থেকে 0.225 এর মধ্যে পড়ে, তখন বলবো কিনা এটা হবে 3, এবং সেক্ষেত্রে হবে কিনা ত্রিকোণীয় বা বলবো সামতলিক ত্রিকোণাকার। সমতলিক ত্রিকোণীয় বা ত্রিকোণাকার। আচ্ছা, এটার গঠনটা কেমন হবে? যেমন উদাহরণস্বরূপ ধরো B2O3 ক্ষেত্রে হয়, গঠনটা কেমন হবে না, দেখো আমরা যখন সেই বলবো কিনা ঘন সন্নিবেশ পড়ছিলাম তখন বলেছিলাম যে 3টা কোণা যদি এরকম থাকে, তাহলে এই যে ফাঁকা জায়গা এগুলোকে বলে কিনা ত্রিকোণীয় ফাঁকা স্থান। সেই 3টা কোণা যদি কিনা এক একটা অ্যানায়ন হয় এবং মাঝখানে যদি কিনা ফাঁকা স্থানে একটা ক্যাটায়ন থাকে, তাহলে এই ক্যাটায়নটা দেখো তার চতুর্দিকে দেখো 3টা অ্যানায়ন আছে, মানে এইভাবেই কিনা এই বলবো কিনা সমতলিক ত্রিকোণীয় গঠন তৈরি হয়। তো এই যদি রেঞ্জটা 0.225 থেকে 0.414 এর মধ্যে আসে, তখন বলবো কিনা এটা 4, সবর্গাঙ্ক সংখ্যা হবে 4, এবং গঠনাকৃতি হবে কিনা চতুস্তলকীয়। তো চতুস্তলকীয় গঠনাকৃতিতে কেমন করে আয়নীয় যৌগগুলো থাকে না, দেখো সে আমরা চতুস্তলকীয় ফাঁক দেখেছিলাম, সেই চতুস্তলকীয় ফাঁক যদি হয়, যেমন ধরো এটা যদি আমরা এরকম করে আঁকি, ধরো মানে একটা কোণা, একটা কোণা উপরে ধরো আরেকটা কোণা রয়েছে, তো মাঝখানে চতুস্তলকীয় ফাঁক, সেই চতুস্তলকীয় ফাঁকে ধরো ক্যাটায়নটা থাকবে আর চারদিকে কিনা 4টা অ্যানায়ন থাকবে। তো এইভাবে কিনা এই চতুস্তলকীয় কঠিন যৌগ তৈরি হয়। উদাহরণস্বরূপ ধরো ZNS জিঙ্ক ব্লেন্ড বলে। যদি এই রেঞ্জটা 0.414 থেকে 0.732 মধ্যে হয়, তখন সবর্গাঙ্ক সংখ্যা হবে কিনা 6, এবং সেক্ষেত্রে হবে কিনা অষ্টতলকীয় যৌগ, গঠনাকৃতি অষ্টতলকীয়। উদাহরণস্বরূপ যেমন ধরো NaCl এর ক্ষেত্রে হয়, আমরা অষ্টতলকীয় ফাঁক দেখেছিলাম, সেই অষ্টতলকীয় ফাঁকের মাঝখানে মানে হচ্ছে কিনা ফাঁক জায়গাটা থেকে ক্যাটায়ন থাকবে এবং চতুর্দিকে 6টা অ্যানায়ন থাকবে। তো এইভাবে কিনা এরকম গঠনাকৃতি তৈরি হয়। যদি এই মানটা 0.732 থেকে 1 এর মধ্যে হয়, তখন হবে কিনা এর সবর্গাঙ্ক সংখ্যা 8, এবং যে গঠনাকৃতিটা হবে সেটা হচ্ছে কিনা ঘনকের মতন, এবং সেটা দেহকেন্দ্রিক ঘনকাকার গঠন হবে, দেহকেন্দ্রিক ঘনকাকার গঠন। যেমন ধরো সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এরকম গঠন হয়, সিজিয়াম ক্লোরাইড।
দেখাবো আমরা কেমন গঠন হয় সিজিয়াম ক্লোরাইড। তো তার মানে ব্যাসার্ধের অনুপাতের উপর ভিত্তি করে সবর্গাঙ্ক সংখ্যা কেমন হবে বুঝতে পারছি, তার গঠন কেমন হবে আমরা বুঝতে পারছি, কয়েকটা উদাহরণ এগুলো সব করবে। এখন আমরা NaCl এর গঠন কেমন হয় সেটা সম্বন্ধে দেখবো। দেখো NaCl তো আমরা এক্ষুনি বললাম যে তার সবর্গাঙ্ক সংখ্যা হচ্ছে কিনা 6:6, অর্থাৎ একটা Cl এর চতুর্দিকে 6টা Na এবং একটা Na চতুর্দিকে কিনা 6টা Cl হবে। তো ওই জন্য সবর্গাঙ্ক সংখ্যা কত হবে না 6:6। তো NaCl এর গঠনাকৃতি কেমন হয়, গঠনাকৃতি হচ্ছে কিনা একটা ধরো এমনি ঘনকের মতন। তো যদি আমরা আঁকি তো সেখানে কিনা এই যে প্রত্যেকটা কৌণিক বিন্দু, সে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে ধরো থাকে কিনা Cl মাইনাসগুলো, 8টা কৌণিক বিন্দু আছে, 8টা কৌণিক বিন্দুতে এরকম থাকবে Cl মাইনাস, এবং প্রত্যেকটা তলের মধ্যবিন্দুতে থাকবে কিনা Cl মাইনাস। তাহলে কিনা প্রত্যেকটা তলের মধ্যবিন্দুতে থাকবে কি না Cl মাইনাস। আর Na প্লাসগুলো থাকবে কিনা প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, এখানে থাকবে Na, এখানে Na প্লাস, এখানে Na প্লাস, প্রত্যেকটা বাহু আছে মোট 12টা বাহু, সে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে থাকবে কিনা Na প্লাস। তাহলে এগুলো হলো কিনা Na প্লাস, এটা হলো কিনা Cl মাইনাস। তো আমরা এখন দেখব যে একক কোষের মধ্যে কটা Na প্লাস কটা Cl মাইনাস আছে। দেখো Na প্লাসের সংখ্যা কতগুলো হবে, Na প্লাস কিনা 12টা বাহুর মধ্যবিন্দুতে আছে, মানে 12 × 1/4 আমরা জানি, প্লাস অ্যাকচুয়ালি প্লাস এর দেহকেন্দ্রে আরেকটা থাকে, সুতরাং এটা হবে কিনা 1 × 1, মোট হচ্ছে কিনা 4টি। Cl মাইনাসের সংখ্যা কতগুলো হবে, Cl দেখো 8টা কৌণিক বিন্দুতে আছে, 8 × 1/8 প্লাস 6টা তলে আছে, মানে 6 × ½ সমান মোট হচ্ছে কিনা 4টি। তো ওই জন্য বলবো কিনা যে একটা একক কোষের মধ্যে NaCl কতগুলো থাকবে, 4টি, 4টা Na প্লাস 4টা Cl মাইনাস। তো NaCl এর গঠনাকৃতি এরকম, একই রকম করে ধরো বলবো কিনা KCl তার গঠনাকৃতি এরকম হবে, NH4Cl তার গঠনাকৃতি এরকম হবে ইত্যাদি। NaCl এর গঠনকে কিন্তু রক সল্ট গঠনও বলে, সুতরাং রক সল্টের গঠনাকৃতি মানে এই গঠনাকৃতি একই জিনিস। তো এরপরে আমরা আসবো কিনা সিজিয়াম ক্লোরাইডের গঠনাকৃতি কেমন হবে। সিজিয়াম ক্লোরাইড এর গঠন, সেক্ষেত্রেও সিজিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ তৈরি করে, এবং দেহকেন্দ্রে থাকবে কিনা সিজিয়াম, ধর এখানে আছে সিজিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, এবং 8টা কৌণিক বিন্দুতে থাকবে কিনা Cl মাইনাস। এবং একটা সিজিয়াম তার চতুর্দিকে থাকবে কিনা 8টা Cl, একটা Cl মাইনাস তার চতুর্দিকে থাকবে কিনা 8টা সিজিয়াম প্লাস, সুতরাং বলবো কিনা সবর্গাঙ্ক সংখ্যা কিনা কত হলো 8 8। এখানে কতগুলো সিজিয়াম আছে কতগুলো Cl আছে নিশ্চয়ই বুঝতে পারছো, তখন এখানে একটি আছে এবং এখানে Cl থাকবে কিনা 8টা কৌণিক বিন্দুর জন্য একটি থাকবে, তো ওই জন্য বলবো কিনা এখানে একটি সিজিয়াম একটি Cl, তো একটি একক কোষের মধ্যে বলবো কিনা একটাই সিজিয়াম ক্লোরাইড থাকবে। তো দেখো NaCl ছিল 6 সবর্গাঙ্ক সংখ্যা, সিজিয়াম ক্লোরাইড ছিল কি 8 সবর্গাঙ্ক সংখ্যা। এবারে তাপমাত্রা এবং চাপের উপরে কিন্তু এই সবর্গাঙ্ক সংখ্যা নির্ভর করে বা প্রভাবিত হয়। যেমন যদি আমরা কিনা NaCl যৌগকে যদি কিনা চাপ প্রয়োগ করি, তাহলে দেবো কিনা NaCl যৌগই থাকবে, কিন্তু তার মধ্যে সবর্গাঙ্ক সংখ্যা হয়ে যাবে কিনা 8:8। যেমন সিজিয়াম ক্লোরাইডের উপর যদি কিনা তাপমাত্রা প্রয়োগ করা হয়, তো তাপমাত্রা প্রয়োগ করলে কি হবে না সিজিয়াম ক্লোরাইডের মধ্যে বলবো কিনা সবর্গাঙ্ক সংখ্যা তখন কমে গিয়ে হয়ে যাবে 6:6। এরপরে করবো কিনা ফ্লুরাইডের গঠন। ফ্লুরাইড বলতে ক্যালসিয়াম ফ্লুরাইড, তার গঠন আকৃতি কেমন হয়। দেখো ক্যালসিয়াম ফ্লুরাইডের মধ্যে কিনা ক্যালসিয়াম 2+ আয়নগুলো হচ্ছে কিনা FCC অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ তৈরি করে। আর যেমন ধরো এই প্রত্যেকটা কৌণিক বিন্দুতে এবং তলের মধ্যবিন্দুতে থাকবে কিনা ক্যালসিয়াম 2+ আয়নগুলো কে আছে না ক্যালসিয়াম 2+। এবং এই যে কেলাস, এই কেলাসের যে চতুস্থলকীয় ফাঁক, সেই চতুস্থলকীয় ফাঁকগুলোতে থাকবে কিনা M- আয়ন, তাহলে M- থাকবে চতুস্থলকীয় ফাঁকেতে। এবার আমাকে বলো ক্যালসিয়াম 2+ এর সংখ্যা এখানে কত না 8টা কৌণিক বিন্দুর জন্য 8 × 1/8 সমান 1টি, আর 6টা তলের জন্য 6 × 1/2 সমান 3টা, মোট হচ্ছে কিনা Ca2+ এর সংখ্যা তাহলে কী বলবো না 4টি। তার মানে
যেহেতু ক্যালসিয়াম 2+ FCC তৈরি করছে, মানে আমরা এখানে বলতে পারি এটা কণার সংখ্যা হচ্ছে কিনা এখানে 4। তো কণার সংখ্যা 4 হলে তার চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হয়? তার দ্বিগুণ সংখ্যক, তাহলে 8টা হলো চতুস্থলকীয় ফাঁক। আর সেখানে কি আছে না M-, সুতরাং বলো M- এর সংখ্যা কত হবে না কিনা 8টি। তো ওই জন্য এই একটা একক কোষের মধ্যে 4টা থাকবে Ca2+ এবং 8টা থাকবে কিনা M-, সুতরাং CaF2 কটা থাকবে? 4টি। এবং এখানে একটা ক্যালসিয়াম 2+ এর চতুর্দিকে মোট 8টি M- থাকে এবং একটা M- চতুর্দিকে 4টি Ca2+ থাকে। ওই জন্য আমরা বলবো কিনা CaF2 যৌগের সবর্গাঙ্ক সংখ্যা কোঅর্ডিনেশন নাম্বার কত হবে না, বলবো কিনা এর চতুর্দিকে 8টা, এর চতুর্দিকে 4টা, বলবো কিনা 8:4। তো এগুলো হলো কিনা কয়েকটা বিশেষ বিশেষ আয়নীয় যৌগের গঠনাকৃতি। আজকে এই পর্যন্তই।